কল্পনা করুন একটা টেবিলের কোটি টাকার বাজি লাগছে, কিছু তরুণ হাতে বিয়ারের গ্লাস আর তাদের সামনে ছড়িয়ে আছে ডলারের নোট। এরা আসলে জুয়ারি নয়, বরং 1980-র দশকের ওয়াল স্ট্রিটের সবচেয়ে প্রভাবশালী বিনিয়োগ ব্যাংকার। তাদের খেলা হলো লায়ার্স পোকার, যেখানে জেতার নিয়ম একটাই, প্রতিদ্বন্দ্বীকে ভয় দেখাও, বাল্ব করো আর সাহসের সাথে রিস্ক নাও। এভাবে তারা লাখো কোটি ডলার নিয়ন্ত্রণ করেছে আর বদলে দিয়েছে গোটা আর্থিক দুনিয়া। আজ আমরা আলোচনা করব মাইকেল লুইসের লেখা কিংবদন্তি বই লায়ার পোকার্স নিয়ে। এটা শুধু একটা তরুণ অর্থনীতিবিদদের আত্মকথা নয়, বরং ওয়াল স্ট্রিটের আসল রূপ উন্মোচন করারই একটি সাহসী দলিল। বইটি প্রকাশের পর বিশ্বজুড়ে বিনিয়োগ, অর্থনীতি আর কর্পোরেট সংস্কৃতির বোঝার ক্ষেত্রে একটি মাস্টারপিস হিসাবে ধরা হয়। মাইকেল লুইস তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, কিভাবে তিনি সালোমন ব্রাদার্স নামের একটি দানবীয় বিনিয়োগ ব্যাংকে কাজ করেছেন, কিভাবে ট্রেডাররা কোটি কোটি ডলার ঝুঁকিতে ফেলে জুয়া খেলত এবং কিভাবে অর্থের নেশায় মানুষ তার নৈতিকতা হারিয়ে ফেলে। এই ভিডিওতে আমরা আজ অধ্যায় ধরে ধরে বইটি জানবো, বুঝবো ও ওয়াল স্ট্রিটের ভেতরের গোপন খেলা আর খুঁজে বের করব আমাদের জীবনের জন্য এক লুকানো শিক্ষা। আজকে এই বই থেকে আমরা কি কি বিষয় শিখতে পারি, যেমন নাম্বার 1 ঝুঁকি নেওয়ার সাহস, নাম্বার 2 বাল্ব ও মেন্টাল শক্তি, নাম্বার 3 কর্পোরেট কালচার ও নৈতিকতা, নাম্বার 4 প্রতিযোগিতা ও আত্ম উন্নয়ন ও পার্সোনাল ডেভেলপমেন্ট, নাম্বার 5 অর্থ ও লোভের বাস্তবতা, নাম্বার 6 বাস্তব জীবনের শিক্ষা ও সর্বশেষ নাম্বার 7 হলো বইয়ের থেকে কিছু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল ও বইয়ের লাস্টে দেওয়া কিছু কোশ্চিন ও সেই কোশ্চিনের অ্যান্সারগুলো আমরা খোঁজার চেষ্টা করব। তাহলে চলুন প্রথম অংশে দেখি সালমন ব্রাদার্সের ভিতরের রঙিন অথচ ভয়ঙ্কর দুনিয়া। সম্পূর্ণ বইটিতে মোট 12টি চ্যাপ্টার আছে ও বইতে কিছু যেমন 5টি গুরুত্বপূর্ণ এক্সাম্পল ও 5 থেকে 7টা কিছু কোশ্চিন আছে। সম্পূর্ণ অংশটি আমরা 2টা পার্টে দেখার চেষ্টা করব। তারই ভিতরে আজকে আমরা প্রথম পার্টটি শুরু করছি। তো চলুন আজকের পুরো ভিডিওটি আমরা দেখার চেষ্টা করি। লায়ার্স পোকার। মাইকেল লুইস পাঠককে ওয়াল স্ট্রিটের ট্রেডিং ও বিনিয়োগ জগতে প্রবেশ করান লায়ার্স পোকার নামের একটি জুয়া খেলার মাধ্যমে। এই খেলা মূলত 1980-র দশকের সালোমন ব্রাদার্স এর ট্রেডারদের মধ্যে প্রচলিত ছিল। খেলাটির নিয়ম খুবই সরল ও সহজ, কিন্তু মানসিকভাবে এটি অত্যন্ত দুরূহ ও চ্যালেঞ্জিং। খেলোয়াড়রা তাদের হাতে থাকা বড় নোটের সিরিয়াল নাম্বারের উপর বাজি ধরত। ধাপে ধাপে খেলোয়াড়রা নিজেদের বাজি বাড়াতো এবং একজন অপরজনকে বাল্ব ও মিথ্যাকে ধরার চেষ্টা করত। যেই খেলোয়াড় সবচেয়ে বড় মিথ্যা বা বাল্ব করতে পারত এবং শেষ পর্যন্ত বাজিকে জিতত, সেই জয়ী হতো। লেখক এই খেলা দিয়ে একটা মূল সত্য তুলে ধরেছেন, ওয়াল স্ট্রিটে টিকে থাকতে হলে সাহস, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং বাল্ব করার দক্ষতা অপরিহার্য। যেমন খেলায় প্রতিপক্ষকে ভুয়া তথ্য বিশ্বাস করানো এবং নিজের সঠিক পরিকল্পনাকে গোপন রাখা জরুরি, ঠিক তেমনিভাবে ট্রেডিংয়েও প্রতিযোগী ও বাজারকে ঠকিয়ে লাভ অর্জন করা সম্ভব। লুইস আরও দেখান যে এই খেলার মূল উদ্দেশ্য শুধু বাজি জেতা নয়, বরং মানসিকতা, ধীরতা তৈরি করা, নতুন ট্রেডারদের একটা খেলার অংশ নিয়ে শেখা, কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে অবিশ্বাস্য ঝুঁকি নিতে হয় এবং কিভাবে নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। এটি আসল ওয়াল স্ট্রিটের বাস্তব জগতের প্রতিফলন। ধরুন একজন নতুন ট্রেডার $1 লক্ষ বন্ড বিক্রি করার সুযোগ পেয়েছে। যদি সে খুব ছোট বাজি ধরে এবং ভয়ে থাকে, তবে প্রতিযোগী বা গ্রাহক তাকে দুর্বলতা ধরবে। কিন্তু যদি সে সাহস দেখিয়ে বড় বাজি ধরে এবং কিছুটা বাল্ব করে দেখায় যে সে আরও অভিজ্ঞ, তাহলে সে আরও বড় লাভ করতে পারবে। ঠিক তেমনিভাবে লায়ার্স পোকার যারা ভয়কে জয় করতে পারে এবং নিজেকে আত্মবিশ্বাসীভাবে দেখাতে পারে, তারা শেষ পর্যন্ত টিকে থাকে ও জিতে যায়। অধ্যায় 1-এর মাধ্যমে লেখক মূলত পাঠককে প্রথমে ওয়াল স্ট্রিটের মনোভাব,
সংস্কৃতি এবং প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচয় করিয়ে দেন। এটি শুধু একটি খেলা নয়, বরং ওয়াল স্ট্রিটে টিকে থাকার মানসিকতা ও প্রস্তুতিরই প্রতীক। সাহস, বাল্ব ও ঝুঁকি নেওয়ার মানসিকতা যদি না থাকে, তবে এটি টিকে থাকা প্রায় অসম্ভব। অধ্যায় 2, নেভার মেনশন মানি। এই অধ্যায়টি মূলত ওয়াল স্ট্রিটের একটি বিশেষ অলিগার্সি সংস্কৃতিকে তুলে ধরে। মাইকেল লুইস এখানে বোঝান যে সলোমন ব্রাদার্সের মতো প্রতিষ্ঠানগুলোকে টাকা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে সংবেদনশীল বিষয়, যা খোলাখুলি আলোচনা করা হয় না। নতুন কর্মীরা যখন যোগদান করে, তারা শীঘ্রই বুঝতে পারে প্রতিটি মানুষের লক্ষ্য হলো সর্বোচ্চ অর্থোপার্জন করা, কিন্তু কেউ কখনো এ নিয়ে সরাসরি কথা বলে না। লেখক উল্লেখ করেন যে ব্যাংকে অফিসে কেউ যদি আমি গত মাসে কত আয় করেছি বা আমার বোনাস কত হলো এই ধরনের কথা বলে, তাহলে তা প্রায় অবাস্তব এবং অশোভন মনে হয়। এদিকে সবাই অত্যাধিক লোভী, অন্যদিকে কেউ তা প্রত্যাশার স্বীকার করে না। এটি একটি মানসিক খেলা যা কর্মীদের নীরবতাকে বা প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেয়। ধরুন একজন নতুন ট্রেডার বা সলোমন ব্রাদার্সে যোগ দিয়েছে। সে ভাবছে, আমি যদি আমার প্রথম বন্ড বা ট্রেডে বড় লাভ করি, সবাই আমাকে প্রশংসা করবে। কিন্তু তিনি শীঘ্রই লক্ষ্য করলেন যে যত বেশি মানুষ ধনী হচ্ছে, ততই চুপচাপ, নীরব, শীতল, শান্ত ও প্রতিযোগিতা বাড়ছে। কেউ খোলাখুলি নিজের বোনাস বা লাভের কথা বলছে না, সবাই গোপন রাখছে, কিন্তু সবাই জানে প্রতিটি ট্রেডার মূলত টাকা জমাতেই ব্যস্ত। এখানে লেখক আরও স্পষ্ট করে বলেন যে এই নিয়মে একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো ভেতরের লোভ ও বাইরের শালীনতা। অফিসে সবাই ভদ্র ও শীতল মনে হলেও বাস্তবে তারা একে অপরকে হারানোর জন্য সর্বদা সশ্রেষ্ঠ প্রচেষ্টা ও চেষ্টা করে যাচ্ছে। কেউ খোলাখুলি লোভ দেখায় না, কিন্তু কাজের প্রতিটি সিদ্ধান্তর মূলত অর্থের দিকেই নজর রেখে নেওয়া হয়। এই অধ্যায় থেকে পাঠকদের জন্য লেখক যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে, সেটি হলো কোনো প্রতিষ্ঠান বা সংস্কৃতির নীতি বুঝে নিজের আচরণ গঠন করা জরুরি। কখনো কখনো বাইরে থেকে সুন্দর ও শীতল পরিবেশ দেখলেও ভিতরের প্রতিযোগিতা ও ব্যক্তিগত লোভের চাপ থাকতে পারে। ব্যবসা বা চাকরি জীবন এই ধরনের পরিবেশে টিকে থাকা হলে কৌশল ও চুপচাপ অধ্যবসায় খুবই বেশি জরুরি ও গুরুত্বপূর্ণ। অধ্যায় 3, লার্নিং টু লাভ ইয়োর কর্পোরেট কালচার। অধ্যায়টি মূলত নতুন কর্মীদের ওয়াল স্ট্রিটের বিশেষ ধরনের কর্পোরেট কালচারের সঙ্গে পরিচয় করানোর উপায়। মাইকেল লুইস এখানে দেখান কিভাবে সলোমন ব্রাদার্স তাদের নতুন ট্রেনি বা জুনিয়র কর্মীদের একদম ভিন্ন মানসিকতার লোক হিসাবে গড়ে তোলে। নতুনরা প্রথমে সাধারণত ভীতু ও সতর্ক থাকে। তাদের শেখানো হয় যে তাদের কাজ কেবল গ্রাহকের জন্য সেবা দেওয়া নয়, বরং কোম্পানির সর্বাধিক মুনাফা অর্জন করা। এখানে গ্রাহকের ক্ষতি হলেও তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। মূল উদ্দেশ্য হল ব্যাংকের জন্য অর্থের সর্বোচ্চ প্রবাহ। লেখক বর্ণনা করেন যে এই শিক্ষার প্রক্রিয়া অনেকটা মাইন্ডসেট প্রোগ্রামিংয়ের মতো। ট্রেনিংয়ের শুরুতে জুনিয়রদের একদম ছোটোখাটো কাজ দিয়ে মানসিকভাবে প্রস্তুতি করা হয়। তারা শিখে যায় কিভাবে বাজারের তথ্য অ্যানালাইসিস করতে হয়, কিভাবে প্রতিবন্ধকতা কৌশল বুঝতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে নিজের ঝুঁকি সামাল দিতে হয়। এই পুরো প্রক্রিয়াটি নতুন কর্মীদের জন্য ধীরে ধীরে কর্পোরেট মাইন্ডসেট গড়ে তোলে। এখানের মূল কথাটি হলো ওয়াল স্ট্রিটে টিকে থাকতে হলে শুধু জ্ঞানই যথেষ্ট নয়, বরং সেই কর্পোরেট কালচারকে অন্তরের সঙ্গে মেনে নিতে হবে।
অর্থাৎ নিজের ব্যক্তিগত নৈতিকতা, সততা ও স্নেহ ভালোবাসা একপাশে রেখে শুধুমাত্র লোভ, প্রতিযোগিতা আর ঝুঁকির মানসিকতা গ্রহণ করতে হবে। মাইকেল লুইস এটিকে এক ধরনের মানসিক রূপান্তর হিসেবে দেখান। ধরুন একজন নতুন ট্রেনি একজন বা একটি ট্রেডের ডেস্কে বসেছে। প্রথম সপ্তাহে সে দেখে সিনিয়র ট্রেডাররা গ্রাহকের টাকার ঝুঁকি নিয়ে বিশাল লেনদেন করছে। এই প্রতিদিন লক্ষাধিক ডলার আয় ও ক্ষতি হচ্ছে। নতুন ট্রেনি প্রথমে সতর্ক হয়ে যায়, কিন্তু সে ধীরে ধীরে শিখতে থাকে। যদি সে এই পরিস্থিতি সফল হতে চায়, তাকে অবশ্যই ভয় ছাড়াই ঝুঁকি নিতে হবে। ধরুন গ্রাহকের জন্য সবচেয়ে সস্তা বন্ড বিক্রি করা সম্ভব, কিন্তু ব্যাংকে লাভের জন্য বেশি দাম দিতে হবে। ট্রেনি শিখছে ব্যক্তিগত নৈতিকতা নয়, বরং কোম্পানির মুনাফাই এখানে প্রধান। এই অধ্যায়ের মূল শিক্ষাটি হলো ওয়াল স্ট্রিটের কর্পোরেট কালচার মানে হলো মানুষের ঝুঁকি, প্রতিযোগিতা এবং লোভের মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে হবে। যারা এই মানসিকতা দ্রুত গ্রহণ করতে পারে তারা সফল হয়, যারা করতে পারে না তারা প্রায়শই ব্যর্থ হয়। অধ্যায় 4 অ্যাডাল্ট এডুকেশন। অধ্যায় 4-এ মাইকেল লুইস তার নতুন ট্রেডার হিসেবে ট্রেনিং অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এখানে তিনি দেখান কিভাবে সলোমন ব্রাদার্সের তরুণ কর্মীদের অ্যাডাল্ট এডুকেশন বা প্রাপ্তবয়স্ক শিক্ষার প্রক্রিয়ার মাধ্যমে ওয়াল স্ট্রিটের কঠিন ও বাস্তবতাকে মানিয়ে নেওয়া হয়। নতুন কর্মীদের প্রথম ধাপ হলো তাদের মানসিকতার প্রস্তুত করা। তাদের শেখানো হয় কিভাবে ব্যবসায় ঝুঁকি নিতে হয়, বাজারে বোঝা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভয়কে কিভাবে জয় করতে হয়। এই অধ্যায়ে লুইস বর্ণনা করেন তিনি এবং তার সহকর্মীরা বন্ড, মর্টগেজ, ব্যাকেট সিকিউরিটিজ ও ট্রেজারি নোটস ইত্যাদির মতো জটিল আর্থিক যন্ত্র সম্পর্কে শেখানো হয়। শুরুতে এগুলো পুরোপুরি নতুন ও কঠিন মনে হলেও ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদের বাস্তব জীবন, বাজারের পরিস্থিতি ও অনুযায়ী এগুলো ব্যবহার শেখানো হয়। ট্রেনিংয়ের মূল লক্ষ্য হলো নতুন কর্মীদের তৈরি করা বা ঝুঁকি নিতে ভয় পাবে না, এমনভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, ঠিক এই প্রক্রিয়ায় তাদেরকে প্রেফার করা। লেখক বলেন, নতুন ট্রেডারদের কাছে একবার একটি সিমুলেশন দেওয়া হয় যেখানে তারা 10 মিনিটের মধ্যে বড় লটারির প্রথম ধাপ বা বন্ড কিনতে বা বিক্রি করতে হবে। এই সিমুলেশন বাস্তব বাজারের চাপ ও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করে। যারা ভয় দেখায় বা ধীরে ধীরে সিদ্ধান্ত নেয় তারাই হারায়। যারা সাহস দেখায়, বড় বাজি ধরতে পারে, তারা জয়ী হয়। এই প্রক্রিয়া শুধু অর্থ নয়, বরং মানসিক শক্তিও তৈরি করে। লুইস এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করেছে, সেটি হলো এই ট্রেনিং শুধুমাত্র আর্থিক বিষয়ে শেখানোর জন্য নয়, বরং একটি মানসিক রূপান্তর। একজন সাধারণ চাকরিজীবী এখানে আসে, কিন্তু ট্রেনিং শেষে সে হয়ে যায় একজন সাহসী, লোভী ও সাহসী কৌশলগত ট্রেডার, যিনি বাজারের প্রতিটি সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে জানে। লেখক এখানে তুলনা করেছেন এই ট্রেনিং এক ধরনের ব্রেন ওয়াশিং নয়, বরং প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি, যা ওয়াল স্ট্রিটের চরম প্রতিযোগিতার মধ্যে পরিবেশে টিকে থাকার জন্য একদম পারফেক্ট ও অপরিহার্য। এই অধ্যায় থেকে বোঝা যায় যে ব্যবসা হোক বা স্টক মার্কেট হোক বা কোনো প্রতিযোগিতামূলক পেশা হোক, শেখার মূল উদ্দেশ্য শুধু তথ্য জানা নয়, বরং মানসিকভাবে প্রস্তুতি হওয়া। যারা চাপের মুহূর্তে ভয়কে জয় করতে পারে তারাই সুযোগে কাজে লাগাতে পারে। অধ্যায় 5 এ ব্রাদারহুড অফ হুডস। এ অধ্যায়ে মাইকেল লুইস পাঠকদের পরিচয় করিয়ে দেন সলোমন ব্রাদার্স ট্রেডারদের এক আলাদা, অনন্য বাট একজন দুষ্ট সংস্কৃতির সাথে। লেখক দেখান যে এই ট্রেডাররা কেবল কৌশলী ব্যবসায়ী নয়, বরং এক ধরনের কাউবয় বা আউটল মানসিকতার মানুষ। এদের জীবনের প্রধান চাবিকাঠি হলো অপ্রতিযোগিতা, লোভ, আত্মবিশ্বাস এবং ঝুঁকি নেওয়ার সাহস।
লুইস বর্ণনা করেন যে এই ট্রেডাররা একে অপরে কখনো সরাসরি বন্ধুবান্ধব মনে করত না, কিন্তু এই ধরনের ব্রাদারহুড তৈরি করেছিল যা ভ্রাতৃত্ব ছিল মূলত মুক্ত বাজারকে টিকে থাকার ও নৈতিকতার বহির্ভূত সম্পর্ক, যেখানে কেউ কাউকে সরাসরি প্রতারণা করলেও সেটা কোনো ব্যক্তিগত অনুভূতি জন্মায় না। তারা একে অপরকে চ্যালেঞ্জ করে, ধাক্কা দেয়, প্রতিযোগিতা করে এবং নতুন ট্রেডারদের সঙ্গে কঠিন পরিবেশে জন্য মানিয়ে নিতে সাহায্য করে। এখানে বোঝানো হয়েছে ওয়াল স্ট্রিটের একটি বিশেষ মানসিক অভিযাত্রী সম্প্রদায় তৈরি হয়। কেউ ভিতরে প্রবেশ করলে তাকে এই সম্প্রদায় নিয়ম মানতেই হবে। যেমন নাম্বার 1, সাহসী হওয়া, অর্থাৎ বড় ঝুঁকি নিতে হবে। নাম্বার 2, প্রতিযোগিতার প্রতি আসক্তি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বীকে হারানো জীবনের মূল লক্ষ্যই বা কেন্দ্রই এটি হবে। কোনো প্রকার প্রতিবন্ধকতাকে থেকে হারিয়ে যাওয়া যাবে না। নাম্বার 3, অহংকারী মনোভাব, নিজের কৌশল ও ক্ষমতার প্রতি পূর্ণ আত্মবিশ্বাস থাকতে হবে। নাম্বার 4, অনৈতিকতা চুক্তি, অর্থাৎ ব্লাফিং, নৈতিকতার দিকে তাকানো নয় বরং ফলাফলই গুরুত্বপূর্ণ। লুইস এখানে বিশেষভাবে দেখান কিভাবে নতুন কর্মীরা সংস্কৃতির অংশ হয়ে ওঠে। প্রথম দিকে তারা ভয় পান, সংযমী থাকেন, কিন্তু দ্রুতই বোঝেন বাঁচার একমাত্র উপায় হলো ঝুঁকি নেওয়া ও প্রতিদ্বন্দ্বীদের সাথে এগিয়ে যাওয়া। তিনি এখানে তার এই চ্যাপ্টারটির ভিতরে খুবই ছোট ছোট করে 3টা এক্সাম্পল দিয়েছেন। আমরা এখন সেই 3টা উদাহরণ দেখার চেষ্টা করব। উদাহরণ নাম্বার 1, ট্রেডিং চ্যালেঞ্জ। নতুন ট্রেডারদের এক ধরনের সিমুলেটেড বা ট্রেডিং চ্যালেঞ্জে অংশ নিতে বলা হয়। প্রতিযোগিতার মধ্যে যিনি সবচেয়ে বড় বাজি ধরবে সেও হারতে পারে, কিন্তু সাহসী ট্রেডাররা সবসময় চেষ্টা করে বড় মুনাফার সম্ভাবনা নেবে। এটা বোঝায় যে ওয়াল স্ট্রিটে টিকে থাকতে হলে খেলাটিকে কেবল জিততে নয় বরং ঝুঁকি নিতে হবে ও সে জায়গায় দাঁড়িয়ে থেকে সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করারই একটা প্রধান কারণ। উদাহরণ নাম্বার 2, উদাহরণ 2, একজন সিনিয়র ট্রেডার নতুন কর্মীদের চ্যালেঞ্জ দেয় এই সপ্তাহে সবচেয়ে বেশি প্রফিট সে আনবে সেটাও দেখায়, কিন্তু নতুন ট্রেডাররা প্রথমে ভয় পান, কিভাবে পরে শিখবেন। সিনিয়র ট্রেডারদের উদ্দেশ্য হলো শিক্ষণ ও মানসিকভাবে দৃঢ় করা। এটি দেখায় যে কিভাবে ভ্রাতৃত্বের আড়ালে এক ধরনের শক্তিশালী প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হয়। উদাহরণ 3, নৈতিকতা বনাম লাভ। এক ট্রেডাররা দেখল যে তার ক্লায়েন্ট বেশি দামে বন্ড বিক্রি করলে কোম্পানির লাভ হবে, কিন্তু ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হবে। এখানে ভ্রাতৃত্ব ও সাংগঠনিক চাপ তাকে শেখায় ফলাফল হলো সবকিছুর উপরে। এটি বোঝায় যে ওয়াল স্ট্রিটের নৈতিকতা অনেক সময় গণ্য হয়ে যায়। অধ্যায় 6, হাউ টু সিডুইস এ ক্লায়েন্ট। এই অধ্যায়ে মাইকেল লুইস বর্ণনা করেছেন যে কিভাবে ওয়াল স্ট্রিটের ট্রেডাররা গ্রাহক বা ক্লায়েন্টদের সিডুইস বা প্রলোভিত করত, যাতে তারা তাদের ব্যাংকের কাছে সর্বোচ্চ মুনাফা উপার্জন করার সুযোগ তৈরি করে। এই অধ্যায়ের মূল বিষয়টি হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং বিক্রয়ের কৌশল, যেখানে ট্রেডাররা তাদের জ্ঞান, আত্মবিশ্বাস, কখনো কখনো বাল্ব বা ব্যবহার করে গ্রাহকদের প্রলোভিত করত। লুইস দেখান সলোমন ব্রাদার্সের ট্রেডাররা শেখায় কিভাবে গ্রাহকের মনে আস্থা তৈরি করতে হয়। তারা প্রাথমিকভাবে গ্রাহকের সমস্যাগুলো শুনত, কিন্তু মূল লক্ষ্য ছিল গ্রাহককে এমন একটি বিনিয়োগে প্রলুব্ধ করা যা ব্যাংকের জন্য সবচেয়ে লাভজনক। উদাহরণস্বরূপ, যদি কোনো ক্লায়েন্ট কম ঝুঁকিতে বন্ড কিনতে চায়, ট্রেডাররা তাকে বোঝাতো যে বেশি ঝুঁকি যুক্ত বন্ড বেশি মুনাফা দেবে। এতে গ্রাহকরা ভয় বা আশ্বাস নিয়ে প্রলুব্ধ করা হতো। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন যে ওয়াল স্ট্রিটের গ্রাহকরা সরাসরি সত্য বলা বা ন্যায্য পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং মার্কেটিং বা মিথ্যা আশ্বাস বা লোভে প্রলুব্ধ ব্যবহার করার মাধ্যমে টাকাকে ব্যাংকের লাভে রূপান্তরিত করত। এটি পুরো ব্যবসা
বা এক ধরনের প্রতারণামূলক কৌশল। ধরুন একজন ক্লায়েন্ট $10 লাখ কম ঝুঁকি বন্ড কিনতে চাচ্ছে। ট্রেডাররা তাকে বোঝায় আপনি যদি একটু বেশি রিস্ক নেন তাহলে আপনি 30% বা তারও বেশি লাভ করতে পারেন। আসলে বাজারের পরিস্থিতি দেখায় যে বন্ডের আসল ঝুঁকি অনেক বেশি, কিন্তু গ্রাহককে প্রলোভিত করার জন্য ট্রেডাররা তাকে আশ্বাস দেয়। গ্রাহক হয়তো অনিচ্ছা হলেও সেই ঝুঁকিটা গ্রহণ করবে এবং ব্যাংক বড় মুনাফা অর্জন করবে। লুইস এখানে আরও শেখায় যে ধরনের ক্লায়েন্ট সিচুয়েশন বিক্রয় বা কৌশল নয়, এটি ওয়াল স্ট্রিটের সংস্কৃতির অংশ। প্রতিটি ট্রেডারকে শেখানো হয় গ্রাহককে বোঝার ক্ষমতা কম হতে পারে, কিন্তু তাদের ইচ্ছা ও লোভ ব্যবহার করে সর্বোচ্চ লাভ তোলা সম্ভব। এটি প্রায়শ নৈতিকতার সঙ্গে সংঘর্ষ তৈরি করে, কারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হলেও ট্রেডারদের মূল লক্ষ্য থাকে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করার প্রধান। ওয়াল স্ট্রিটের ক্লায়েন্টদের সাথে সম্পর্ক মানে শুধু ব্যবসায়িক নয়, এটি একটা মানসিক খেলাও। এখানে সাফল্যের মূল চাবিকাঠি হলো মনোরঞ্জন ও প্রলুব্ধ বা ক্লায়েন্টকে বোঝানো নয়, বরং প্রভাবিত করা। এতক্ষণে আমরা দেখলাম সলোমন ব্রাদার্সের ভেতরের অন্ধকার দুনিয়া, যেখানে নতুন কর্মীরা শেখে কিভাবে গ্রাহককে ফাঁদে ফেলা হয়। কিন্তু এখানেই শেষ নয়, সামনে আছে আরও চমকপ্রদ কিছু অধ্যায়। সেখানে আমরা দেখব ট্রেডারদের জীবনযাত্রা, অল্প বয়সে কোটি টাকা কামানোর গল্প, আর শেষ পর্যন্ত এই দুনিয়ার ভয়াবহ পতনের কাহিনী। চলুন বইটির দ্বিতীয় পর্ব আমরা শুরু করি।